বেগম জিয়ার এক ফোঁটা রহমতের জন্য জামাত জিব্বা 10 হাত বের করে রাখতো সবসময়। 2টা মন্ত্রিত্বে গেল, কেমন সেই একদলটা দেখলো যে সুযোগ আসলো, অতএব যে আলী তাদের নিষিদ্ধ করছে এখানে 100 হইয়া, আর বাজাদুর দেখলো 28 অক্টোবর সে সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে তাদের পল্টন পুরা তছনছ করে দিয়েছে। একটা হিসাবেও চাকরি করেছি, ডেস্ক অফিসার হিসাবেও করেছি। ওইখানকার ক্রেডিট ছিল যে সচিব প্যারিস কনসিডিয়ামে ব্যাগ নিয়ে বেশি ঋণ আনতে পারত তিনি তত বড় জাবরেল সচিব, অর্থাৎ ভিক্ষা যে বেশি করতে পারত। তফাতে এত শক্তি থাকার পর ওকা যখন বলতো যে ছাত্রলীগই যথেষ্ট, বেগম খালেদা জিয়াও বলতেন ছাত্রদলই যথেষ্ট, তো যথেষ্টরা তো যথেষ্ট হয় না, ইষ্টকুটুমও হয় না। তখন আরেক জাপানি আমাকে জিজ্ঞেস করছিল তোমরা তখন 16 কোটি মানুষ, 32 কোটি হাত, তো এর মধ্যে বৃদ্ধ শিশুতে 16 কোটি হাত বাদ দিলাম, আর 16 কোটি হাত তোমার কাছ থাকলে তোমাদের আমাদের থেকে এত লোন নেওয়া লাগে নাকি? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি এই বছরই দেশে ফেরার কথা ভাবছেন, এবং তিনি বলেছেন যে তিনি রাজনৈতিক সমাধানের আশা করেন, বা তিনি রাজনৈতিক সমাধানের পক্ষে, এবং তিনি পরিষ্কারভাবে বলতে চেয়েছেন সব বাধা এবং ষড়যন্ত্র অতিক্রম করে তিনি এই বছরই দেশে ফিরবেন। আপনার কি মনে হয় এই কথার কতটুকু প্রেডিকশন লেভেল আমরা করতে পারি? এই কথা কি আসলে টিকবে? এই বছর তিনি দেশে ফিরবেন? এই যে পুশিন টুসিন মিলা তারেক রহমানের বিদেশে সাক্ষাৎকার নিয়ে ভারত একটা চাপে আছে, এও হতে পারে যে এটাকে ক্যামোফ্লেক্স করার জন্য এটা করছে, এবং এটা করতে এটা আরেকটা ভুল শেখ হাসিনা করলো। কারণ এই মুহূর্তে যদি তিনি যেহেতু বলতেছেন যে তিনি এদেশে চলে আসবেন, তখন অভ্যুত্থানের সব শক্তি এক হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং তার জন্য আসা হবে না। তার যেটা আগে একটা আলোচনা ছিল যে রিফাইন আওয়ামী লীগ একটা হওয়ার কথা, সেটা করে অর্থাৎ ভারত তার পক্ষে আছে, ভারতের নিয়ে সরকারের সাথে সমঝোতা করে, আগে যেমন জহুর আতাউদ্দিন আওয়ামী লীগকে অর্গানাইজ করছে, তিনি ডিস্টার্ব হন নাই, তিনি এসে আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়েছে, ওরকম একটা পরিস্থিতিতে পথে যাওয়া উচিত ছিল। তিনি এখন যদি আসতে চান, এটা একটা আমি বলবো যে একটা তার জন্য বিপজ্জনক হবে, এবং আওয়ামী লীগ দাঁড়াতে পারবে বলে আমার কাছে মনে হয় না। রাজনৈতিকভাবে আপনি এই মন্তব্যকে কিভাবে ব্যাখ্যা করবেন, বা কি আপনার মনে হচ্ছে এই বক্তব্যে যে তিনি এই বছরই দেশে ফিরবেন? তাকে কিন্তু একটা আদালত সাজা দিয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চালু রয়েছে, এবং তার দল আসলে বাংলাদেশে কোনো সংগঠিত আচরণ কিংবা কোনো ইতিবাচক কোনো আচরণ কিন্তু করতে পারছে না। এটাতে যাওয়ার আগে আমি বলি, শেখ হাসিনা তো প্রায় দুঃখ করতেন যে বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগ এত বড় একটা সংগঠন, কেউ কোনো প্রতিবাদে আসলো না, বের হলো না। তখন আমি একটা কলামে লিখছিলাম শেখ হাসিনার প্রতি এটা এখন জেনে রাখা ভালো যে তারও যদি এরকম কোনো পরিণতি হয় কোনো সময়, খোদা না খাস্তা, তাহলে তখনও কিন্তু আওয়ামী লীগ কেউ করবে না, এই প্রতিবাদে আসবে না। অর্থাৎ বঙ্গবন্ধুর জন্য আসে নাই, তার কিছু হইলেও আসবে না। যেমন উনি যে এখন গেলেন, ওনার জন্য কি কেউ প্রতিবাদ করেছে? ঠিক বঙ্গবন্ধু হত্যার পর যেমন আওয়ামী লীগ চুপচাপ ছিল, কেন ইনি যারা হচ্ছে, তার কারণ হলো একটাই, আমি যেটা দেখেছি আওয়ামী লীগের মধ্যে একেবারে অত্যল্প হাতে গোনা কয়েকজন ডেডিকেটেড নেতা ছাড়া বাকি সবাই তাদের নিজস্ব স্বার্থসিদ্ধি নিয়ে বেশি ব্যস্ত থাকে, নিজেদের সম্পদ রক্ষা নিয়ে বেশি ব্যস্ত থাকে। দলীয় আদর্শে দলের জন্য জান কোরবান করার মতো দল সেটা গড়ে উঠে নাই, এই জন্য এটা ঘটে। না হইলে এত শক্তি থাকার পর ওকা যখন বলতো যে ছাত্রলীগই যথেষ্ট, বেগম খালেদা জিয়াও বলতেন ছাত্রদলই যথেষ্ট, তো যথেষ্টরা তো যথেষ্ট হয় না, ইষ্টকুটুমও হয় না, তখন বাড়ছে। ঐকিক নিয়মের কথায় যদি আসি আপনার এই প্রশ্নের উত্তরে, আমরা নর্মালি বলি ঐকিক নিয়মটা খুব প্রিয় জিনিস। 3.5 বছর ক্ষমতা থাকার পরে বঙ্গবন্ধুর পিরিয়ডে হত্যার পর ক্ষমতায় আসতে আবার 21 বছর লেগেছে। তো এখন এই ঐকিক নিয়মে করতে গেলে তো আরও বিশাল ব্যাপার হয়ে যায় ক্ষমতায় আসতে গেলে। যদি তিনি আসেন তাহলে রবার্ট ব্রুস হবেন, অসুবিধার কিছু নেই, রবার্ট ব্রুস বারবার হয়েছেন। ইয়েস, আই ডু এনকারেজ অ্যান্ড আই ডু ওয়েলকাম। উনি যদি বঙ্গবন্ধুর কন্যা হন, শেখের বেটি হন, শেখের বেটি পালায় না বলেন, উনি তো পালান নাই, উনার সসম্মানে পাঠানো হয়েছে। এখন যে উনি এসে বলতে পারেন যে আমি পালাইনি, আমি ফেস করব,
উই ডু ওয়েলকাম। আমরা দেখার অপেক্ষা থাকবো। জনাব এম এ আজিজ, আপনাকে একদম সম্পূর্ণ একটা অন্য কথা বলি। এখানে তো আমরা দেখলাম যে আওয়ামী লীগও সেই আগের মতোই আছে, তারা একই রকম আচরণই করছে। একটু আগে যে কথা হচ্ছিল যে সরকারি কর্মকর্তাদেরকে সুবিধা বাড়িয়ে দেয় বা এমপিদেরকে সুবিধা বাড়িয়ে দেয়, এটা এক ধরনের ইনস্টিটিউশনাল ব্রাইবিং বদিউর রহমান সাহেব বলছিলেন। আমরা আরেকটা বড় উপহার দেখতে পাচ্ছি, পত্রিকা এসেছে, আমেরিকার প্রেসিডেন্টকে কাতার একটা বিমান দিয়েছে। প্রশ্ন সেটা নিয়ে না, দিতেই তো পারে, কারণ প্রেসিডেন্ট সাহেবের যে বিমান দুটি পুরনো হয়ে গেছিল অনেক, 747 অনেক পুরনো, যদিও পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিরাপদ বিমান বলা হয় 747 জাম্বো জেটকে। তো কাতার একটা খুব চমৎকার বিমান দিয়েছে এবং সেই বিমানটা প্রেসিডেন্ট সাহেব গ্রহণও করেছেন। কিন্তু এখানে একটা ছোট্ট সংবাদ আছে, মার্কিন প্রেসিডেন্টের যাতায়াতের জন্য বোয়িং কোম্পানির সাথে দুটি নতুন 7478 উড়োজাহাজ তৈরির চুক্তি করেছিল যুক্তরাষ্ট্রের সরকার, কিন্তু বাজেট বৃদ্ধি এবং নানা জটিলতার কারণে সেই কাজ ঝুলে আছে। আমেরিকা বোয়িং কোম্পানির সাথে চুক্তি করে দুইটা নতুন বিমান বাজেটের কারণে ঝুলে যায়, আমরা 15টা কিনি। না, আমি জেনেছি যে $29 ট্রিলিয়ন আমেরিকার লোনই আছে। সেটা তো আছে, অভ্যন্তরীণ লোন। আচ্ছা, কিন্তু বাজেটের কারণে তারা নিজেদের কোম্পানি, নিজের দেশের কোম্পানির কাছ থেকে প্রেসিডেন্টের জন্য দুইটা বোয়িং কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছে। আর আমরা 15টা কিনবো, ইউনূস সাহেব একটা চুক্তি করে গিয়েছেন, করে গেছে। তো প্রেসিডেন্ট যেটা পারে না বাজেটের জন্য কিনতে আমেরিকার, সেটা আমরা 15টা, হ্যাঁ 14টা অলরেডি আমরা এগ্রিমেন্ট করে ফেলছি, নিয়ে আসব, সেই বাজেট আসবে। অর্থাৎ আমরা নিশ্চয়ই লোন টোন করে কারো কাছ থেকে হাতে পায়ে ধরে টাকা আনবো, টাকা আনার পরে সেটা আবার দিতে পারবো না, আমরা ব্যাংকরাপ্ট হব। আমাদের তো অসুবিধা নেই, কিন্তু আমেরিকায় যেহেতু ট্রাম্প ব্যবসায়ী, সে ব্যবসা বোঝে, টাকার মর্ম বোঝে, এই জন্য টাকার জন্য সারা উনি কিন্তু বলেছেন যে উনি আসলে এই জিনিসটা ওইভাবেই করেছেন যাতে আমেরিকার উপরে প্রেসিডেন্টের কারণে আর্থিক চাপ তৈরি না হয়। না, তা না, কাতারও কিন্তু তার ওই মধ্যপ্রাচ্যে তার এজেন্টই বলা যায়, ট্রাম্পের এজেন্ট হিসেবে কাজ করছে। কিন্তু ইরান কিন্তু তাকে তার ওখানে কিন্তু যে রাডার ছিল, রাডারও ধ্বংস করে দিচ্ছে, এবং যার ফলে মধ্যপ্রাচ্যের কোনো দেশ কিন্তু ইরানের বিপক্ষে দাঁড়াতে পারে নাই। এখন কাতার হয়তো একটা বিমান দিয়ে এখন দুঃসময় পড়ছে, ট্রাম্পকে হয়তো উপহার হিসেবে দিল। হ্যাঁ, কারণ ট্রাম্প তো সারা বিশ্বের টাকার জন্যই যত কিছু করতেছে, সব কিছু অর্থ যোগানের জন্য। ধরেন নরিয়াগার থেকে শুরু করে 4-5টা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানকে সে হত্যা করে ফেলেছে। খেয়াল করে দেখেন, এখনো তো মাদুরো তার দেশে তার ওয়াইফ সহ বিচারাধীন। কি নৃশংস রাষ্ট্র! তার সাথে পক্ষে থাকে লোক, রাষ্ট্র থাকে, এবং কাতারও ছিল। এখন দেখছে কাতার যাই বলেন না কেন, হ্যাঁ সমঝোতা হয়েছে। জিনিসটা আমার কাছে বেশ মজা লেগেছে, আমেরিকানদেরকে আমেরিকার বিমান কিনে উপহার দিচ্ছে। মানে আপনার আম গাছ থেকে আম কিনে আপনাকেই দিল না। এই জন্য দেখেন, মার্কিন বাণিজ্য চুক্তি বাংলাদেশের সাথে করছে এবং সব জায়গায় ট্যাক্স বাড়াইছে, তার টাকা নাই বলে। অথচ সে তার নিজের বিমান নাই, সে বিমান কাতার থেকে উপহার নিছে। কাতারের কত টাকা আছে? কাতার তো ইরানের আবার ভূমি খাবে, একবার খাইছে তো, রাডার ধ্বংস হয়ে গেছে, আন্দা করে ফেলছে ট্রাম্পকে। এখন রাডার তো ওই ইরানের যে যাইতো, ড্রোন যাইতো, যা যাইতো দেখতে পাইতো, এখন তো অন্ধ, দেখতে পায় না তো পুরনো। হ্যাঁ, ইসরায়েল যা লেবাননে মারে, ইরানের ওখানে একটা চুক্তি হয়েছে, অদ্ভুত চুক্তি, যেখানে আক্রমণকারী বলেছে যে সে ওখানেই থাকবে, সেখানে যাবে না, এবং বেশ হাসি মুখে চুক্তিটা হয়েছে। জনাব বদিউর রহমান, আপনাকে একটা সংস্কৃত শ্লোক ছিল পুরনো, সেটা একবার বলি। সেটা হচ্ছে, ঋণং কৃত্যা ঘৃতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত। তো ঋণ করে ঘি খাও এবং সকলে সুখেই জীবনযাপন করো। তো আমরা যে এত ঋণ নিচ্ছি, আরো ঋণ নিলাম, বিশ্বব্যাংকের কাছ থেকে একটা ঋণ নিচ্ছি, IMF এর কাছেও ঋণ চাইছি, আমাদের অবস্থা কি সেই সুখের জীবন কাটানোর মতো অবস্থা হচ্ছে যে ঋণ করিব, ঘি খাইব, বাঁচিবই যদি সুখেই বাঁচিব? এটার উত্তর আপনি ওই যে আমরা প্রাইমারিতে যেগুলো পড়ে আসছি, গনি মিয়া একজন গরিব কৃষক, তার নিজের জমি নাই, অন্যের জমি চাষ করে, কিন্তু ছেলের বিয়েতে সে ভুয়া ধুমধাম করিল। এখন ঋণ আমাদের কোনো সরকার, এটা সবসময় বলে আসতেছি, কারণ একমাত্র বঙ্গবন্ধু সরকার ছাড়া বাকিগুলো তো সবগুলোর সাথেই কাজ করেছি মোটামুটিভাবে। ইউনিসেফটা তো আর চাকরিতে নেই, পাইনি। এদেরকে যা দেখেছি,
কোনো সরকার ক্ষমতায় এসে এইটুক একবার সিদ্ধান্ত অ্যানাউন্স করে না যে আমি পরের মেয়াদে ক্ষমতায় আসবো কিনা সেটা আমার বিবেচ্য নয়, কিন্তু আমি জাতি গঠনের জন্য, যেটা প্রথম দিকে আলাপ হয়েছিল, আমার জাতি গঠনের জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমি এই স্কিমগুলো বাস্তবায়ন করব, করে না। কেউ কিন্তু ঋণ কমাতে পারে নাই, সবাই ঋণ বাড়িয়ে কমাবে কোত্থেকে? কমানোর তো আগ্রহই নেই। ভিক্ষাবৃত্তিতে বেশি আগ্রহ হয়ে গেলে আপনি ইআরডিটা, যেটা আগের এক্সটার্নাল রিসোর্সের ডিভিশন, এখন ইকোনমিক রিলেশনস ডিভিশন, বেদরকারি, ওটার কাজে তো হলো ভিক্ষা করা। আমি সবসময় বলি, আমি ইআরডিতে এডিশনাল সেক্রেটারি হিসেবেও চাকরি করেছি, ডেস্ক অফিসার হিসেবেও করেছি। ওইখানকার ক্রেডিট ছিল যে সচিব প্যারিস কনসিডিয়ামে ব্যাগ নিয়ে বেশি ঋণ আনতে পারত, তিনি তত বড় জাবরেল সচিব, অর্থাৎ ভিক্ষা যে বেশি করতে পারত। তফাৎটা কি? রাস্তার যে ভিক্ষুক বাটিয়াতে তার সেরা জামা, মলিন চেহারা, বাটি হাতে চায়, আর রাষ্ট্রীয় ভিক্ষুক স্যুট টাই পরে স্নো পাউডার লাগিয়ে ওইখানে ভিক্ষা করে। এই ভিক্ষাবৃত্তি বন্ধের জন্য কোনো সরকারের কোনো উদ্যম ছিল না। ডক্টর মশিউর রহমান যখন ইআরডির সচিব, তার আগে ছিল লুৎফুল্লাহিল মজিদ। তো আমি তো প্রথম মহিত সাহেব যখন ইআরডির সচিব, সেই সময় তার দেখলাম, ওই সময় অবস্থা দেখলাম। তো মশিউর রহমান সাহেবকে আমি একদিন বললাম যে স্যার, এখানে ৭৬টা সেকশন আছে, বেদরকারি ৭৬ সেকশন, এতগুলা উইং, 2টা এডিশন সেক্রেটারি, দরকার নাই তো। আমি কথা প্রসঙ্গে বললাম যে স্যার, আমাকে যে ডেস্কে দেয়া হয়েছিল, সেই ডেস্কে চাকরি করার সময় প্রথম আমি বেতনের চেক আসলে ক্যাশ সরকার চেকটা নেওয়ার সময় আমি অন্য দিকে তাকাইয়া সই করে নিতাম। এটা ক্যাশ সরকার 2-3 বার দেখার পরে বলল, স্যার আপনি চেক নেওয়ার সময় আরেক দিকে তাকাইয়া সই করেন কেন? আমি বললাম যে বাবুরের লজ্জা লাগে যে বিনা কাজে সরকারের বেতন নিতেছি, 7 দিনে একটা চিঠিও তো ওষুধের অনুমান হিসাবে, পথ্য হিসাবে আমার কাছে আসতেছে না। তাহলে আপনি এই যে পালতেছেন শক্তভাবে, ফরেন মিনিস্ট্রিকে একটা উইং দিলেই ইআরডির কাজ চলে। এখন আপনি ভিক্ষা বেশি করবেন, ফিলফারেজ বেশি হবে, চুক্তিতে বেশি বাইরে যাবেন, কনসালটেন্ট বেশি হবে, হ্যাঁ, তারপরেও তো আমরা ওই প্রজেক্ট এইড আসলে সেটা বেশি খরচ করতে পারি না। আমরা দেখেছি শেখ হাসিনা সরকার একটা বৃহৎ সমালোচনা ছিল যে তারা ঋণের পরিমাণ অনেক বাড়িয়েছেন, ইচ্ছা মতো ঋণ নিতেন আর সেগুলা দিয়ে এখন বাকি জনে কি কমাবে? সেখান থেকে তাহলে আমরা ফিরছি না, আমরা ফিরছি কোথায়? বাকি জন কি এখন বলতে পারবে যে ঠিক আছে, আমি ওই যে IMF এর যে ঋণটা এখনো ডিসবার্স হয় নাই, যে অংশ আছে আমি নেব না? পারবে নাকি? এটা পাওয়ার জন্য যে দেশপ্রেমের শক্তি দরকার, জনগণকে উদ্বুদ্ধ করার সে নেতৃত্ব নাই। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমি জীবনের প্রথম সরকারি পয়সায় বিদেশ গেলাম কোরিয়া, সাউথ কোরিয়া, একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে, বয়স কম। ওখানে গিয়ে যে অবস্থা দেখলাম, তাদের দেশপ্রেমের যে অবস্থা দেখলাম, গল্প শুনলাম, তাদের একবার রাইস প্রোডাকশন কম হয়েছে। তাদের প্রেসিডেন্ট মোস্ট প্রবলি পার্ক চুন হি ছিল, তারপরে তো চুন্দু ওয়ান আসলো, জাস্ট রেডিও টেলিভিশনে ভাষণ দিল যে আমাদের ফরেন রিজার্ভের যে অবস্থা, তাতে আমরা চাল আমদানি করতে চাই না, কোরিয়ানরা পরবর্তী নির্দেশ না দেওয়ার পর্যন্ত একবেলা ভাত খাবে না, অন্য কিছু খাবে, সি উইচ খাবে। তারা খায় নাই, তাদের চাল আছে, খায় না। আমি কোরিয়াতে সিউইড এখন খুবই জনপ্রিয়, এবং কেন খাও না, রকমের সিউইড পাওয়া যায়, কেন খাও নাই? আমি তার জন্য বলে যে আমাদের নেতা বলেছে। এক দেখলাম দেশপ্রেম, দ্বিতীয় দেখলাম আমাকে, এটা আমি আরও এক জায়গায় বলছিলাম, আমাকে ওরা বলল কথা প্রসঙ্গে, তুমি যদি $10 উইদাউট লিগ্যাল ওয়ে পাসপোর্টে এন্ট্রি না করে আমাদের এখানে কেনা বেচা করতে পারো, তোমাকে $10,000 দিয়ে দেবো। বাঙালি বলছি পারিনি। তো আমরা এই মুহূর্তে আরেকটা বিরতি নিচ্ছি। বিরতি জনাব এম এ আজিজ, আমরা আজকে অনেকগুলি বিষয় নিয়ে কথা বলেছি এবং আপনারা দুজন, আপনি যদিও বলেছিলেন যে হয়তো বদিউর রহমান সাহেবের সাথে আপনার একটা অমিল হবে মতের, কিন্তু আমরা দেখতে পেলাম আপনারা দুজনই মোটামুটি একই রাস্তায় আছেন, যে আমরা আগের থেকে খুব একটা বেশি বদলাই নাই। তো এই যে আমাদের কোনো কিছু বদলাচ্ছে না কেন, এটা আপনার কি ধারণা? এটা কি আসলে সদিচ্ছার অভাব, নাকি সরকার আসলে এক ধরনের চাপের মধ্যে আছেন বলে সরাসরি খুব বড় ধরনের কোনো পরিবর্তনে যেতে পারছেন না? না, কাউকে দায়ী করলে হবে না। যেমন বদিউর রহমান স্যার, তিনি সেক্রেটারি ছিলেন, তিনি বহু দায়িত্ব পালন করেছেন, ওনার সময় ঠিক হলো না কেন? কারণ উনি একা একটা প্রশাসনে ব্যক্তিগতভাবে কিছু করতে পারেন নাই। হ্যাঁ, দ্বিতীয় ধরেন, সরকার স্বাধীনতার পর থেকে সরকার আসছে,
সরকার যাই বলেন, পলিটিশিয়ান তো দেশ চালাবে, আর পলিটিশিয়ান দেশটা ঠিক করবে। শুরু থেকে কোনো সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমি যেটা বলবো সেইভাবে কাজ করতে পারে নাই, যার ফলে আমরা আস্তে আস্তে সর্বসেক্টরে আমাদের অনেক সুযোগ এগিয়েছি, সব সেক্টরে আমরা পিছিয়ে গেছি। এখন পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে গেছি, এমন জায়গায় চলে গেছি, আপনি যেটা বললেন যে আমরা পিছিয়ে পড়ছি, এমন জায়গায় চলে গেছি এখন সরকার যেটা আসে সে সরকারে থাকার জন্যে লোন করা ছাড়া তো কোনো বিকল্প নাই, কারণ টাকা তো নাই। কারণ অপোজিশন থাকে আমাদের দেশে সবসময়, আপনি দেখেন সরকারি দল এবং বিরোধী দল, সরকারি দল বিরোধী দলকে নির্মূল করতে চায়। শেখ হাসিনাও চেয়েছে, পারে নাই, সে চলে গেছে। তারপরে এখন আবার বিরোধী দলও আবার ধরেন এখন যেটা আছে সেটা মাইলেজ পেতে চায় কথা করে করে, আবার যখন বিপদের আঁচ পায় তখন কিন্তু আবার কুসুম সম্পর্কও করে। যেমন তারেক রহমান বিদেশ থেকে ঘুরে আসলো, মালয়েশিয়া থেকে, চীন থেকে, তখন কিন্তু সব মিলে সংসদের সব মিলে তাকে প্রেইজ করলো এবং তার এটাকে সমর্থন করেছে, এবং প্রধানমন্ত্রী বলছে আমি যা করেছি দেশের জন্য, জনগণের জন্য, হ্যাঁ বলেছে, এবং সবাই একমত হয়েছে। কিন্তু এই কথাটা কেউ বলে নাই, কেউ বললো না। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু একবার 11টা সংস্কার কমিশন করছে, কিন্তু শিক্ষা সংস্কার কমিশন করে নাই। হ্যাঁ, অর্থাৎ আমরা শিক্ষা ছাড়া, এখন বিজ্ঞানের যুগে শিক্ষা ছাড়া কোনো কাজ হবে? আপনি তো ডক্টর মানুষ, আপনি বলেন তো দেখি, এই যেসব এখন যে মডার্ন কাজগুলি হচ্ছে আমাদের দেশে, প্রবাসী আয় তো, প্রবাসীরা তো আগামী 8 থেকে 10 বছর পরে কেউ নেবে না, প্রবাসীর আয় এটাও থেমে যাবে, কারণ এখন প্রযুক্তি তো মানুষকে বেকার করে দিচ্ছে। আমাদের দেশেও শুরু হয়ে গেছে। তো এই জন্য আমি বলছি যে আসলে আমরা দেশ যখন স্বাধীন হলো তখন থেকে দেশটা যদি গড়ার চেষ্টা করতাম তাহলে বোধহয় দেশটা এতদিনে দাঁড়িয়ে যেত। আমরা দেশটাও গড়ার চেষ্টা করি নাই, আমরা শুধু ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়ার চিন্তা করেছি, আমরা জাতি গঠনের চেষ্টা করি না, এই জন্য দেশটা পিছিয়ে গেছে। জনাব বদিউর রহমান, সংসদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন যে বিরোধীরা শুধু ক্ষমতার ভাগের সংস্কারের কথা বলে, স্বাস্থ্য খাতের সংস্কারের কথা বলে না। আবার আরেকজন সংসদ সদস্যকে আমি দেখেছি, তিনি বলেছেন পদ্মা সেতু আর তাজমহল একই রকম, দুইটাই নাকি অহংকারের বহিঃপ্রকাশ। আপনার কাছে কি মনে হয়, প্রয়োজনীয় কোনটা, অপ্রয়োজনীয় কোনটা? এটা নিয়ে আমাদের সংসদ সদস্যরা কেন কথা বলেন না? আর যখনই তারা কথা বলেন, কেন তারা সবসময় প্রতিপক্ষের দোষ বিবেচনা করার জন্য কথা বলেন? অনেক ইতিবাচক ঘটনা কিন্তু ঘটছে, তার মধ্যে একটা সংবাদ আপনাকে শুরু দেই। বাংলাদেশ থেকে হ্যাচিং এগ, মানে যেখান থেকে ডিম ফুটিয়ে বিশুদ্ধ মুরগির বাচ্চা তৈরি করা হয়, সেরকম এগ আমরা বা ডিম নাইজেরিয়াতে রপ্তানি করছি। এটা একটা সুখবর যে আমরা অন্য দেশের কৃষি খাতে অবদান রাখতে পারছি। তো সেই বিষয়গুলি কোনোদিন আমরা দেখি যে আলোচনায় আসে না, বা এগুলিকে উন্নতি করার জন্য কি করতে পারি সেটা আসে না। শুধু আসে কার কি দোষ, কোন সেতু, কোন ভবন, কোন কাজ, অহংকারের প্রকাশ। তাজমহলের সাথে পদ্মা সেতু তুলনা দেওয়া, এটা কি বেশ যৌক্তিক কিনা? আমি যখন যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষে অতিরিক্ত উপদেষ্টা হিসাবে কাজ করতেছিলাম, তখন জাপানিদের তো $200 মিলিয়ন লোন ছিল সেখানে। তো এক জাপানি, আমরা তাদেরকে একটা খাওয়া পান্ডা গার্ডেনে, মোহাম্মদ আলী সাহেব আবার এই জিনিসগুলো ভালো করতেন, ভেরি অনেস্ট অফিসার, দক্ষ অফিসার, কিন্তু ডোনারদেরকে হিউমারে রাখার জন্য ভালো পার্টি দিচ্ছেন। কিন্তু জাপানি একজন আমাকে জিজ্ঞেস করতেছে যে আমাদের থেকে লোন নিয়ে তুমি তোমার যমুনা সেতু করতেছো, এত বড় মাছ ভাজি দিলে এটার এক কোনাও তো খেতে পারি না, অপচয় কেন করতেছো? তো এটা তো জবাব নাই। এটা প্রটেস্ট করে আমি পরে যত পার্টি হইতো যেতাম না, সোনারগাঁতে পার্টি, আমি যাবো না, দরকার বেদরকার। এইবার বাজেট পাস হওয়ার পরে যদি আরেকবার খাওয়াটা বন্ধ করে, বাজেট পাস হয়, গরিব মানুষ, গরিব দেশ, কিন্তু বাজেট পাস হওয়ার পরে ওমরা সোমরা 1000, 1200, 1400 লোককে একটা বিরাট পার্টি করে খাওয়ায়, কেন বুঝি না। এবার দেখি ব্রেক থ্রুতে এটা বন্ধ করে কিনা। আরেক জাপানি আমাকে জিজ্ঞেস করছিল, তোমরা তখন 16 কোটি মানুষ, 32 কোটি হাত, তো এর মধ্যে বৃদ্ধ শিশুতে 16 কোটি হাত বাদ দিলাম, আর 16 কোটি হাত তোমার কাজ থাকলে তোমাদের আমাদের থেকে এত লোন নেওয়া লাগে নাকি? কোরিয়া স্বাধীন হইল,
কোরিয়ান ওয়ারের পরে 51-এর পরে, আমরা তো অরিজিনালি 47-এ হইলাম, তো আমরা তো আগাইতে পারলাম না, ওরা এনআইসিতে চলে গেল, উঠলো। তো আমাদের একটা জবাব ছিল সুন্দর, যে হাত তো দুইটা, একটা হাত সবসময় নিজের ফর্সার দেশে দিয়ে রাখি, পোকামাকড় থাকে বা কিছু হয়, অভ্যাস হয়ে গেছে, তাহলে এটা কাজ করতে পারে না। আরেকটা হাত সংস্কৃতিও আমরা অন্যের পেছনে দেওয়ার জন্য ব্যস্ত থাকি। আপনি সংসদের মধ্যে মোলায়েম মোলায়েম কথা, আমি সংসদেও তো চাকরি করেছি এবং ওখানে যাওয়ার বড় আগ্রহ ছিল, করতে যাইয়া মাসেক থাকার পরে ছেড়ে দেবা কেঁদে বাঁচি, জমিরুদ্দিন সরকারের থেকে মুক্তি নিয়ে আসতে পারি না, পরে ছুটলাম। ওখানে যখন নিজের স্বার্থ আসে তখন বাচ্চা কাচ্চারা একটা অফিস চাইতেই পারে, এমপি হইলে একটা গাড়ি চাইতেই পারে, নূতন মাস্তান সৃষ্টির জন্য উপজেলাতে তাদের অফিস দেওয়ার কথা উঠতেই পারে। আগে গাড়িটা, এখন গাড়ি নেবে না বলছে না, প্লট নেবে না বলছে না, তো তাহলে আরেক দিকে পোষাইতে হবে। তো এখানে বিরোধী দল যেটা বলতেছেন, বিরোধী দল পেলেন কোথায়? আমি এখনো এখনকার সংসদে বিরোধী দল আছে এটা বলি না, দল একটা। বিরোধী দল যেটা হয়তো দুই পক্ষই, বাজাই বাংলাদেশ জামাত ইসলামী আর বাজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দুইটা তো এক দল। বেগম জিয়ার এক ফোঁটা রহমতের জন্য জামাত জিব্বা 10 হাত বের করে রাখতো সবসময়, দুইটা মন্ত্রিত্বে গেল, কেমন সেই এক দলটা দেখলো যে সুযোগ আসলো, অতএব যে আলী তাদের নিষিদ্ধ করছে এখানে 61 হইয়া, আর বাজাদত দেখলো 28 অক্টোবর সে সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে তাদের পল্টন পুরা তছনছ করে দিল, অতএব একজোট হয়ে এখন আলীকে ঠেকাতে হবে। আলী ঠেকানোর জন্য নিষিদ্ধ রাখতে হবে, রাখলো, যেটা খোদ প্রেসিডেন্ট জিয়াও করে নাই। বাকশাল শেষ হওয়ার পরে উনি বহুদলীয়র মধ্যে আলীকেও রাজনীতি করার সুযোগ দিয়েছে, এটা করে দিল ঠেকানো। বিরোধী দল নাই, যেগুলা মাঝে মাঝে বলে পদ্মা সেতু দেখতে তাজমহলের মতো, হাতি যে যে অংশ যেমন দেখে, বাগ্যির যে বলে নাই যে হাসিনা করছে পদ্মা, এটা ভাঙ্গে ফেলো এখন। এমনি তো বাগানে হাঁটার সময় একজন বলতেছে ফিলারের গোড়ায় বালি উঠে ফেলতেছে, কি জন্য? ওর ব্যাগ কইলে ফিলারের গোড়ায় বালি বেশি উঠাইলে একার কোনো রকমে একটা ফিলার যদি পইরা যাইতে পারে তাহলে এবার আরও শক্ত করে বলা যাবে সমস্ত টাকা মাইরা ইন্ডিয়া নিয়ে গেছে, এই জন্য পদ্মা সেতু ফিলার পড়ে গেছে। তা আপনি অন্যের পিছনে হাত দুইটা, একটা অন্যের পিছনে রাখবেন আর একটা নিজের পিছনে রাখবেন, যে সংস্কৃতি চলতেছে সেটা চলবে। আপনার এই সংস্কৃতি আমরা আগের মতোই ছিলাম, আগের মতো আছেন না, আপনি রাজনীতি দেখেন না, পারিবারিক রাজনীতি না, বড় দলগুলা কি পারিবারিক। পরিবারের যোগ্য লোক থাকলে সে কি পাবে না? পরিবারের যোগ্য লোক হইলে আরে আর যোগ্য ছিল না। যে সময় তারেক রহমান সাহেবকে সিনিয়র যুগ্ম মহাসচিব করছে তখন তার বাপের আমলের বড় যোগ্য কেউ ছিল না। অনেকেই বয়স হয়ে গিয়েছেন, এখন না, আগের থেকে দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য তো বাংলাদেশে শুনেন আইকন লাগে। এখানে দলগুলা পারিবারিক দল হওয়ার পরে এই জাতীয় কালচার চলবে, তখন এই পুষতে হবে, চলতে থাকবে। আমরা জনাব এম এ আজিজ আপনার কাছে আসি, এখানে নিশ্চয়ই আপনি একটু দ্বিমত করবেন, আমিও একটু করেছি আলোচকের সাথে, যদিও করা উচিত না, কিন্তু আমি আপনার কাছে অতি সংক্ষেপে জানতে চাই, এই যে আজকে আমরা একটু রসিকতা করে এই আলোচনার বিষয়টা দিয়েছিলাম যে আগের মতোই আছো নাকি বদলে গেছো, তো আমাদের বাংলাদেশকে কি দূর থেকে দেখে আমাদের যারা উন্নয়ন সহযোগী, যারা বন্ধু মিত্র, তারা কি এই গানটাই গাইবে যে তুমি কি সে আগের মতোই আছো? আগের মতোই আছো নাকি বদলে গেছো? পিছনের দিকে বদলে গেছি, সামনের দিকে এক ফোঁটাও আগে। পিছনের দিকে বদল হচ্ছে, হ্যাঁ, মানে আমরা ফিরে যাচ্ছি, বদলে গেছি, কিন্তু আমরা পিছনের দিকে পিছেতে এমন জায়গায় গেছি, দেশটা কই যাবে আমি বুঝতে পারতেছি না। আমাদের বয়স শেষ, ধরেন এখন আমরা তিনজনেরই বয়স শেষ, আমাদের জেনারেশন কোথায় থাকবে, কি অবস্থায় থাকবে, এটা আমাদের বুঝতে খুব কষ্ট হচ্ছে। সুতরাং আগের মতোই, আপনি বলছেন না যে তুমি কি আগের মতোই আছো, আসলে আগের মতো নাই, পিছিয়ে গেছে, পিছিয়ে যাচ্ছি, পিছিয়েতেই থাকবো। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, জনাব বদিউর রহমান এবং এম এ আজিজ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আমরা রসিকতা